ফিশিং বাই দীপাঞ্জনে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে আমি দেখাতে চলেছি মহুয়া মশলা কিভাবে আপনারা মেখে চারে ফেলবেন বা চার করবেন। প্রথমে আপনারা উপকরণগুলো কি কি লাগছে দেখে নিন। প্রথমে লাগবে আমার নারকেল পচা, ভালো কালো নারকেল পচা। তারপরে লাগবে হচ্ছে নারকেল পচার তেল, দেখতেই পাচ্ছেন। তারপরে লাগবে আমার হচ্ছে মিষ্টির গাদ। তারপরে লাগবে আমার মহুয়া মশলা যেইটা আছে সেইটা মহুয়াও দিতে পারেন, এখানে কিন্তু পনির মশলাও দিতে পারেন। দুটোর ক্ষেত্রেই কিন্তু একভাবে এই মশলাটা মাখতে হবে। এবার দেখুন, এটি হচ্ছে চিড়ে আমার দুটো বাটিতে আলাদা আলাদা করা আছে। কিসের জন্য করা আছে সেটা আপনারা পুরো প্রণালীটা দেখলেই বুঝতে পারবেন। এটি হচ্ছে বাদাম খোল, দেখতেই পাচ্ছেন। এটি হচ্ছে দেখুন আর একটা চিড়ের বাটি, ঠিক আছে। কাঁচা চিড়ে, কিন্তু পাতলা হলেও হবে মোটা হলেও হবে। লাগবে আপনার মাখনের গাদ, লাগবে আপনার হচ্ছে মধু, লাগবে হচ্ছে সাদা জল, এবং এইটা হচ্ছে সাদা জল, এবং লাগবে হচ্ছে আমার লাল জল। আপনারা দেখেই বুঝতে পারছেন যে কি লাগবে না লাগবে। আর লাগবে হচ্ছে মাটি, আর লাগবে হচ্ছে আপনার হাঁড়িয়া। এই হচ্ছে পুরো জিনিসপত্র। কিভাবে মাখতে হবে না হবে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে আপনারা কোনটার কত কি পরিমাণ, কতটা কি দিতে হবে সেইটা কিন্তু আপনারা দেখে নিন। এই হচ্ছে আমার উপকরণ। এরপরে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে কি করতে হবে না হবে। বন্ধুরা, এবার আমি কিন্তু আপনাদের কাছে যে উপকরণগুলো সামনে রেখেছিলাম সেগুলোর পরিমাণগুলো আপনাদের বলে দেবো, আপনারা দেখতে থাকুন। প্রথমে নারকেল পচা, যেটা ভালো বাড়িতে বসানো, কোনো রকম যেন দুর্গন্ধওয়ালা নারকেল পচা না হয়, তাহলে কিন্তু হবে না। প্রথমে নারকেল পচা লাগবে আপনার 25 গ্রাম, বেশি না, নারকেল পচা 25 গ্রাম। কেন এটা আমি কম নিচ্ছি আপনাদেরকে আমি লাস্টে বলবো। নারকেল পচা নিলাম 25 গ্রাম। মাখনের গাদ নেব আমি 50 গ্রাম। এরপরে হচ্ছে আপনার মধু নেব 30 গ্রামের মতন, পুরো খাঁটি মধু, কিন্তু খাঁটি মধু নেব 30 গ্রাম। দেখুন, সাদা জল লাগবে 30 ml, লাল জল লাগবে আপনার ওই 30 ml বা 15 ml। আমি সব দেখিয়ে দেবো যে কোনটার মধ্যে কি দিতে হবে না হবে। এরপরে নিয়ে নেব হচ্ছে মিষ্টির গাদ 50 গ্রামের মতন লাগবে। আপনারা বাড়িতে মিষ্টির গাদ এনে সেটিকে ভালো করে রেখে দেবেন, দেখবেন মিষ্টির গাদটা ওপরে উঠে আসলে সেই মিষ্টির গাদটা নেবেন। এবার হচ্ছে আমার মহুয়া মশলা বা আপনারা পনির মশলাও দিতে পারেন 50 গ্রাম। এবার হচ্ছে নারকেল পচার তেল আপনার ওই 20 ml এর মতন লাগবে, বা 3 চামচ, ছোটো চামচের 3 চামচ, বড় চামচের হলে 1.5 চামচ। এবার হচ্ছে চিড়ে হচ্ছে 25 গ্রাম, একটা বাটিতে 25 গ্রাম নেবেন, আর একটা বাটিতেও 25 গ্রাম নেবে। টোটাল হচ্ছে 50 গ্রাম চিড়ে নেবেন, দুটো ভাগ করে নেবেন। আর নেবেন কি বাদামের খোলটা নেবেন হচ্ছে 30 গ্রামের মতন। এইটি হচ্ছে বাদাম খোল ভাজার দরকার নেই, কাঁচা বাদাম খোলই নেবেন 30 গ্রামের মতন। এবার কি করবেন সেইটা দেখে নিন। প্রথমে আমি চিড়ের মধ্যে, যে কোনো একটি 25 গ্রাম চিড়ের মধ্যে যে বাড়িতে বানানো কালো নারকেল পচা আছে সেটি নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, আপনাদের কিন্তু উপকরণের যে পরিমাণগুলো সেগুলো কিন্তু আমি বলে দিয়েছি। সেটি নিয়ে নিলাম আমি। নিয়ে নেওয়ার পর এর মধ্যে নারকেল পচার তেল দেব আমি। নারকেল পচার তেল দিচ্ছি, দেখতেই পাচ্ছেন পুরো। কিন্তু এটা কিন্তু বাড়িতে বসানো, কিন্তু আমার বাড়িতে বসানো নারকেল পচারই কিন্তু তেল এইটি। এই নারকেল পচার তেলটাও দিয়ে দিলাম। নারকেল পচার তেলটা কিন্তু ভালো হতে হবে, দুর্গন্ধযুক্ত হলে কিন্তু হবে না। এরপরে কি করব, এরপর আমি নিয়ে নেব লাল জল। মানে কেন বুঝতেই পারছেন আমি কেন লাল জল বলছি, নিশ্চয়ই বুঝতেই পারছেন। লাল জল নিয়ে নেব, কিন্তু আমি দেখুন 1 ছিপি নিয়ে নিলাম। তারপরে কিন্তু আমি হাফ ছিপির মতন নেব, আমি কিন্তু পুরোটা নেব না। এটি কিন্তু প্রচণ্ড কড়া, সাদা জলের থেকেও কিন্তু লাল জল কিন্তু প্রচণ্ড কড়া। এরপরে কিন্তু আমি সাদা জল নিয়ে নিচ্ছি। দেখুন, সাদা জল নিয়ে নিচ্ছি কিন্তু 3 ছিপির মতন।
এক ছিপি, দু ছিপি, তিন ছিপি। এবার এটাকে যাতে চিড়েটা এগুলো যদি এই লাল জল এবং সাদা জলটাকে টেনে নেয় তার জন্য একটুখানি ওয়েট করতে হবে। এরপর কি করতে হবে, বাদাম খোল। বাদাম খোলটায় শুধু সাদা জল দিতে হবে 3 ছিপির মতন। দেখুন 1 ছিপি, 2 ছিপি এবং 3 ছিপি। 3 ছিপি পুরোটা দিলাম না, একটুখানি তুলে রেখে দিলাম, ওই 2.5 ছিপির মতন দিলাম। কেননা আমি যেই পুকুরে যাব সেই পুকুর অনেক দিন ধরে চলছে, ওখানে প্রচুর পরিমাণে আমি যদি মশলা করে দিই বা নেশার জিনিস ফেলে দিই তাহলে মাছ আমার কিন্তু খাবে না। এবার দেখুন নারকেল পচার তেল আর চিড়ে যেইটা ছিল সেইটা দিয়ে কিন্তু আমি ভালো করে একটা চামচ দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। আপনারা পারলে হাত দিয়ে মাখিয়ে নেবেন, তাতে কোনো অসুবিধা নেই। আমি আপনাদের দেখানোর জন্যই কিন্তু চামচ দিয়ে ঘেঁটে নিলাম। এরপরে কি করব, এরপরে হচ্ছে যেটা আপনার লাল জল এবং সাদা জল, লাল জল এবং সাদা জল যেই চিড়েটায় দিয়েছিলাম সেইটাও কিন্তু আমি মিশিয়ে নেব, যাতে চিড়েগুলো লাল জল এবং সাদা জলটাকে ভালো করে অ্যাবজর্ব করে নিতে পারে। দেখুন প্রথমে আমি কিন্তু এই যে দেখুন আমি কিন্তু এই যে তেলটা কিন্তু একটু টানতে টাইম লাগবে। এই নারকেল পচা এবং দিয়ে যে চিড়েটা দিয়েছি সেইটা কিন্তু ভিজতে একটুখানি টাইম লাগবে। জল জাতীয় কোনো জিনিস যদি আপনি চিড়েতে দেন বা বাদাম খোলে দেন তাহলে কিন্তু বেশিক্ষণ কিন্তু লাগবে না সেগুলো অ্যাবজর্ব হতে। এবার দেখুন লাল জল আর সাদা জল যেইটাই আমি দিয়েছিলাম যেই চিড়েগুলোয় সেইটা কিন্তু আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি, কেননা যাতে প্রত্যেকটা চিড়ে কিন্তু সেই লাল জল এবং সাদা জলে যাতে ভালো করে অ্যাবজর্ব হয়ে যায় তার জন্যই। দেখুন আমার লাল জল দিয়ে সাদা জলের যে চিড়েটা সেইটাও মাখানো হয়ে গেল। এবার কি করব, বাদাম খোলটা যেইটাই আমি সাদা জল দিয়েছিলাম সেইটাও দেখুন বাদাম খোলের কিন্তু কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সাদা সাদা ধরনের হয়ে গেছে। এটাও কিন্তু ভালো করে আমি মাখিয়ে নিলাম, মোটামুটি পুরোটাই ভিজে গেছে। এটা কিন্তু বাদাম খোলটা কিন্তু কাঁচা বাদাম খোলই নেবেন, ভাজা বাদাম খোল নিতে হবে না, এটা কাঁচা বাদাম খোলই নিতে হবে। কাঁচা বাদাম খোল দিয়ে করলে খুব সুবিধা হবে, বা আপনারা সর্ষের খোলও নিতে পারেন কাঁচা, বা সেটিকে ভেজেও নিতে পারেন একটুখানি, অসুবিধা নেই, যেন সেটা পুড়ে না যায়। এবার আমি কি করব, আমি কিন্তু এবার যেই যে 2 রকমের চিড়ে আর বাদাম খোলটা এক জায়গায় রেখে কিন্তু মশলা দিয়ে কিন্তু ভালো করে মাখবো। মশলার মধ্যে আরও অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস পড়বে। দেখুন আমি কিন্তু দেখুন সেই যেটা নারকেল পচা দিয়ে চিড়েটা রেখেছিলাম সেইটা কিন্তু আরেকবার একটুখানি মেখে নিয়ে সেটাও কিন্তু গামলায় তুলে নিচ্ছে একটা সাইডে। ভালো করে কিন্তু বাটিটা কাচিয়ে নেবেন যেন কোনো রকম তেল যাতে না থাকে, সেই তেলটা যেন চিড়েটা যেন অ্যাবজর্ব করে নেয়। এবং এরপরে যে আমি সাদা জল আর লাল জলের যে চিড়েটা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেইটাও নিয়ে নিলাম। পুরো ভালো করে কিন্তু নিয়ে নেবেন যেন একদম চিড়ে যেগুলো যেন একদম ভিজে যায়, যেন আমার মাখতে গেলে অসুবিধা না হয়। আমি কিন্তু মোটা চিড়ে নিয়েছি, আপনারা কিন্তু পাতলাও চিড়ে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবার আমি কি করব, আমি এবার কিন্তু মশলা নিয়ে নেব। আমি এখানে নিয়েছি হচ্ছে আপনার মহুয়া মশলা। আপনারা যেই সব দোকান থেকে মহুয়া মশলা নেন সেখান থেকে নিতে পারেন। এটি আমার এক কাকুর বানানো, সেই মশলাটাই আমি ট্রাই করব। এটা এর আগেও আমি রেজাল্ট পেয়েছি, এই না যে রেজাল্ট পাইনি। দেখুন আমি কিন্তু এখানে প্রায় 50 গ্রামের মতন কিন্তু আন্দাজ মতন 50 গ্রামের মতন কিন্তু মহুয়া মশলা নিয়ে নিলাম। আপনারা পনির মশলাও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। পনির মশলাতেও এটাই ভালো কাজ দেয়। আমি 50 গ্রামের মতন কিন্তু দেখুন মশলা নিয়ে নিলাম। এবার কী নিলাম, এবার নিচ্ছি আমি 50 গ্রামের মতন ভালো মাখন গাদ নিতে হবে। কোনো রকম মানে একদম গলে যাওয়া মাখন গাদ কিন্তু হবে না, বা একদম জল টাইপের মাখন গাদও হবে না। মাখন গাদ যেমনি হয় একটুখানি শক্ত টাইপের, ঝুড়োটা হলে আরও ভালো হয়। ঝুড়োটা হলে 100 নেবেন, এবং যদি এরকম মাখা মাখা থাকে তাহলে 50 গ্রাম নিলেই হবে, এর বেশি নিতে হবে না। এরপরে আমি কি নেব, এরপরে নিয়ে নেব আমি মধু আমি কিন্তু নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এর উপকরণটা কিন্তু উপকরণের যে আপনার পরিমাণটা আছে সেটা কিন্তু আমি আগেই বলে দিয়েছি। দেখুন আমি কিন্তু মধু ঢেলে দিচ্ছি।
যথেষ্ট পরিমাণে মধু ঢেলে দিয়েছি। এবার কি করব, সবগুলো দিয়ে মাখবো। তার আগে কি করব, যে আমি 50 গ্রাম যে মিষ্টির গাঁত, সেই মিষ্টির গাঁত কিন্তু মুখে দিয়ে দেখতে হবে টক হয়ে গেছে কিনা। যদি টক হয়ে যায় তাইলে কিন্তু সেই মিষ্টির গাঁত দেওয়া যাবে না। মুখে দিয়ে দেখবেন যে মিষ্টির গাঁত টক হয়নি, তাহলে সেই মিষ্টির গাঁত দেবেন। আমি কিন্তু মুখে দিয়ে দেখে নিয়েছিলাম যে মিষ্টির গাঁতটা ভালো আছে কি খারাপ আছে। আপনারা মিষ্টির গাঁতটা কি করবেন, বাড়িতে আনবেন, এনে যে কোনো প্লাস্টিকের জারে রেখে দেবেন মুখ খুলে। তাহলে দেখবেন যে চিনির যে শিরেটা আছে বা ঝোলটা বা রসটা যে যাই বলে না কেন, সেইটা দেখবেন নিচের দিকে চলে যাবে এবং যে মিষ্টির যে গাঁতটা আছে সেই গাঁতটা দেখবেন ওপরে ভেসে থাকবে। তাইলেই কিন্তু এটা ভালো হবে। কেননা যে ওপরে যদি মিষ্টির রসটার সাথে যদি মিশে থাকে তাহলে কিন্তু মিষ্টির রসটা কিন্তু টকে যায়, গাঁতটা কিন্তু টকে না। যদি গাঁতটা যদি আপনার ওপরে যদি ভেসে থাকে, গাঁতটা কিন্তু ভালো থাকে। এরপরে কি করতে হবে, যত জিনিস নিয়েছিলাম দেখেছিলেন যে 2 রকমের চিড়ে, মহুয়া, মাখন গাঁত, মধু, বাদাম খোল, সব কিছু দিয়ে কিন্তু দেখুন আমি ভালো করে চটকে নিচ্ছি। এটা কিন্তু ভালো করে কিন্তু মাখতে হবে। এতে হাত ব্যথা হবে হয়তো একটুখানি, কিন্তু এটা কিন্তু ভালোভাবে মাখতে হবে। যদি ভালোভাবে না মাখা হয় তাহলে কিন্তু হবে না। দেখুন আমি ভালো করে কিন্তু মাখছি, ভালো করে দেখে নিচ্ছি যে আপনার বাদাম খোলটা গলে গেছে কিনা বা চিড়েটা গলছে কিনা, শক্ত আছে কিনা, সেটা কিন্তু আপনাদের হাত দিয়ে দেখতে হবে। দেখুন ভালো করে কিন্তু আমি ডলে যাচ্ছি এবং এটা ডলার পর দেখুন ভালো করে কিন্তু ডলছে। এটা ডলার পর কিন্তু ম্যাথা দিতে হবে। ম্যাথাটা কত পরিমাণে দিতে হবে, ম্যাথাটাও কিন্তু ওই 50 গ্রাম বা 60 গ্রাম, ম্যাক্সিমাম 100 গ্রাম দিতে হবে। জল ঝরিয়ে, কিন্তু জল শুদ্ধ নয়। আপনারা ম্যাথাটা নিয়ে আসবেন, এনে কোনো মশারির জালের মধ্যে রেখে সেটাই জল ঝরিয়ে নেবেন। আমি কিন্তু এটা 50 গ্রামের মতন ম্যাথা কিন্তু জল ঝরিয়ে তারপরে নিয়েছি, জল শুদ্ধ কিন্তু নিয়ে নিই। যদি আপনারা পারেন তো ম্যাথাটাকে বা হাড়িয়াটাকে আগের দিন এনে সেটিকে মশারির মধ্যে রেখে, মশারির একটা জায়গায় রেখে, মশারি বলতে পুরো বড় মশারি না, মশারির মতন একটা ব্যাগ করে নেবেন, ব্যাগ বানিয়ে নেবেন, সেই ব্যাগের মধ্যে রেখে সেটাকে জল ঝরাবেন। জল ঝরালে কিন্তু হাড়িয়াটা ভালো থাকবে। দেখুন আমি কিন্তু হাড়িয়াটা দিয়ে কিন্তু ভালোভাবে মেখে নিয়েছি। এবার কিন্তু একটি কৌটার মধ্যে আমি ঢুকিয়ে সিল করে দেবো। এটা কিন্তু একেবারে গিয়ে আমি কিন্তু পুকুর পাড়ে খুলবো, এই না যে আমি আগের দিন খুলবো। বা এটা যদি আপনারা অন্তত 2 দিন আগে করেন খুবই ভালো হয়। এটা যদি 2 দিন আগে মাছ ধরতে যদি আপনি রোববার যান, যদি এটা শুক্রবার রাত্রিবেলা করেন খুবই ভালো হয়, বা বৃহস্পতিবার রাত্রিবেলা করলে তো আরও ভালো হয়। আপনারা হয়তো জিজ্ঞাসা করতেই পারেন যে দাদা আপনি মাটিটা দেখালেন, মাটিটা দিলেন না কেন? আমি যেই পুকুরে মাছ ধরতে যাব সেই পুকুরে মশলা নিয়ম অনুসারে মশলা করতে পারবেন না। সেই ক্ষেত্রে আমি যেহেতু মশলা করব না, তার জন্য আমি কিন্তু মাটিটা দিইনি। আপনারা এগুলো হয়ে যাওয়ার পর 500 গ্রাম মাটি দিয়ে, যেই পুকুরে মশলা করতে দেয় 500 গ্রাম মাটি দিয়ে সেটাকে মেখে কোনো কন্টেনারে বা পলিথিনে ভালো করে বেঁধে রেখে দেবেন। আমি যেই পুকুরটাতে মাছ ধরতে যাব বা গেছিলাম সেই পুকুরে যেহেতু মশলা করতে দেয় না, তার জন্য কিন্তু আমি মাটি মিশাইনি। কেননা এটা কিন্তু আমাকে সারাদিন ধরে টোপের গায়ে ওপরে ল্যাপিং হিসাবে চালাতে হবে। যদি বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটুখানি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। আর যে সকল নতুন শিকারী বন্ধুরা আছে, যদি আপনারা কিছু শিখতে চান আমার কাছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি নির্দ্বিধায় আপনাদেরকে বলে দেবো। এই ভিডিওটি দেখার জন্য শিকারীগণদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি খারাপও লাগে তাহলে অতি অবশ্যই জানাবেন।
ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।